ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া বা যেনতেন প্রক্রিয়া যেন না করা হয়। নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথ চলা হোঁচট খেতে পারে, বলছেন রিজভী। জানাবো শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন। জানাবো জুলাই ঘোষণাপত্র নিয়ে তাড়াহুড়ো চায় না রাজনৈতিক দলগুলো। এবং সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থানের 834 জন শহীদের গেজেট প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া বা যেনতেন প্রক্রিয়া যেন না করা হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনায়েত সাকি বলেছেন, ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া বা যেনতেন প্রক্রিয়া যেন না করা হয়। তিনি বলেন, আমরা বলেছি এটা যেন তাড়াহুড়ো করে যেনতেন প্রক্রিয়া না করা হয়। ঘোষণাপত্র তৈরির জন্য সরকারের দিক থেকে এই উদ্যোগ নেওয়া দরকার। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের আমন্ত্রণে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের ডাকা হয়েছিল। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র কিভাবে তৈরি করা যাবে। গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের চেয়ে আকাঙ্ক্ষা প্রকাশ ঘটেছে। গণঅভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যেই দিক নির্দেশনা দেয়, এই বিষয়গুলো একটা দলিলের একত্রিত হতে পারে, তবে সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, দলিলটা কিভাবে তৈরি হবে, এই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কর্মপন্থা তৈরি করবেন। আমরা বলেছি এটা যেন তাড়াহুড়া করে যে নতুন প্রক্রিয়ায় না করা হয়। ঘোষণাপত্র তৈরির জন্য সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার। এটা কি হবে, এটা আইনের দিক কি, রাজনৈতিক দিকগুলো কি, এই প্রশ্নগুলো সবার ঐকমত্যের জায়গা থেকে ঐকমত্য হবে। নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথ চলা হোঁচট খেতে পারে, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। এর অন্যতম বৈশিষ্ট্য অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। সেদিকে আমাদেরকে যেতে হবে। এই নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথ চলা হোঁচট খেতে পারে। সে কারণে সব গণতন্ত্রকামী শক্তি যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাজিত করেছে, তাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিক গণতন্ত্রের বিকাশ সাধন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কাজ করা, এর জন্য যতটুকু সংস্কার সম্ভব সেগুলো করা। তিনি বলেন, চক্রান্তকারীরা কখনোই বসে থাকে না, তারা নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে। এই কারণে তারা দেশের অনেক ক্ষতি সাধন করে, আবার গণতন্ত্রের পথ চলাকে স্তব্ধ করতে চায়। শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোন মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে। ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা আছে, এগুলো পাবলিক ডোমেন। ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সেটা আমার জানা নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে তাড়াহুড়ো চায় না রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, বাম মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে। বৈঠকে তারা জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে তাড়াহুড়ো চান না রাজনৈতিক নেতারা। ঐকমত্য থাকলেও এসব নিয়ে সবার মতামতের ভিত্তিতে তৈরির পরামর্শ দিয়েছে বৈঠকে অংশ নেওয়া নেতারা। তবে 5 মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কিনা প্রধান উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখে বিএনপির প্রতিনিধি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করে। পরে বিকেল 4:30টার দিকে বৈঠক শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় কিছু আগে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে 5:55 প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে যান। বৈঠকে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনরা উপস্থিত ছিলেন। নিজ নিজ দলের পক্ষ থেকে নানা মতের কথা তুলে ধরেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ও সরকারের পক্ষ থেকে তাদের বক্তব্য তুলে ধরেছেন। আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র গুরুত্ব দিয়েছে সবাই।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে। এজন্য যতটুকু সময় প্রয়োজন তা নেওয়া যেতে পারে। এ বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয়েছে। সবাই বলেছে এ ধরনের একটি ঘোষণাপত্র দরকার আছে। অনেক পরামর্শ এসেছে। মোটা দাগে বলতে গেলে এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে উল্লেখ করতে হবে। ঘোষণাপত্রের ধারাবাহিকতা থাকতে হবে। এই ঘোষণাপত্রের রাজনৈতিক বা আইনগত প্রবৃত্তি কি হবে তা স্পষ্ট করতে হবে। এটা করার জন্য যতটুকু সময় লাগা প্রয়োজন নেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। বিএনপির প্রতিনিধি হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন। তিনি জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি কি গুরুত্ব রয়েছে তা নির্ধারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঘোষণাপত্র ঘিরে যেন ঐক্যের ফাটল সৃষ্টি না হয়। সালাউদ্দিন তিনি বলেন, আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের 5.5 মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কিনা। যদি থেকেই থাকে তাহলে তার রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছি, যেন এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন, সেটা অনুভব করেছে প্রত্যেকটি দল। তবে তাড়াহুড়ো করলে ঘোষণাপত্র তৈরি ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে, রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করতে হবে। জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাস সহ সবকিছু মিলিয়ে একটা সুলিখিত ঘোষণাপত্র কিভাবে তৈরি করা যায় সে আলোচনা হয়েছে। আমরা আলাদা আলাদাভাবে প্রস্তাবনা দেব। পরবর্তী সময়ে সবগুলোকে একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্র রূপান্তরিত করা হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আমরা বলেছি এটা যেন তাড়াহুড়ো করে যেনতেন প্রক্রিয়া না করা হয়। ঘোষণাপত্র তৈরির জন্য সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার। এটা কি হবে, আইনের দিক কি, রাজনৈতিক দিকগুলো কি, এই প্রশ্নগুলো সবার ঐকমত্য জায়গায় আসবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো বিভিন্ন অংশীজনদের ডাকা হয়েছিল। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি। গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশে যে দিক নির্দেশনা দেয়, এই বিষয়গুলো একটা দলিলে একত্রিত হতে পারে। তবে সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, দলিলটা কিভাবে তৈরি হবে, এই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কর্মপন্থা তৈরি করবেন। ঐতিহাসিক দলিল তৈরিতে উদ্যোগ নেওয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শব্দে শব্দে সব দলের একমত হওয়া কঠিন বা দরকারও নেই। আমাদের প্রক্রিয়ায় একমত হওয়া দরকার। কোন প্রক্রিয়া অনুসরণ করে গণঅভ্যুত্থানের ফরমান লিখিত হবে, সব দল তা সম্মতির ভিত্তিতে গ্রহণ করবে, স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। ঘোষণাপত্র তৈরিতে সংবিধান সংস্কার কমিশন বা অন্য কোনো কমিটি বা কমিশনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে বলে জানান ফুয়াদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে হতাশ হয়েছি। 36 দিনের আন্দোলনের শেখ হাসিনার পতন হয়নি, এর পেছনে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে। সেসব আন্দোলন ঘোষণাপত্রে সংযুক্ত করতে বলেছি। যে ঘোষণাপত্র দেখানো হয়েছে তা কারা লিখেছে সে জিজ্ঞাসা কোনো সদুত্তর পায়নি। বিগত ফ্যাসিস্ট সরকার ও তাদের দল যাতে নির্বাচন আসতে না পারে তা অন্তর্ভুক্ত করতে বলেছি। ঘোষণাপত্রের জন্য আরেকটি জাতীয় কমিটি বা কমিশন গঠনের আহ্বান জানিয়েছি। সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখেন না জানিয়ে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব বলেন, সরকার আরো বিপ্লবী হবে। পরাজিত শক্তির দোসর এবং তাদের সহযোগী যে যেখানেই আছে প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঘোষণাপত্রের জন্য আমরা একটা কথা বলে এসেছি। অনেকগুলো বিষয় যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে, সেই জায়গায় 2013 সালে শাপলা চত্বরের গণহত্যাকে সংযোগ করতে হবে, সেই কথাটা আমরা বলে এসেছি। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান বলেছেন, ছাত্রদের কেন জুলাই বিপ্লব ও 5ই আগস্টের ঘোষণাপত্রের জন্য আলটিমেটাম দিতে হবে, সেই প্রশ্ন প্রধান উপদেষ্টাকে করেছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কেন দূরত্ব তৈরি হচ্ছে বর্তমান সরকারের, তার কারণ খুঁজে বের করে দূরত্ব কমিয়ে আনতে বলেছি। ঘোষণাপত্র লিখতে হলে মৌলিক জায়গায় এক হতে হবে, সেটা জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি আমরা সেই 31শে ডিসেম্বর রাত থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনো ধৈর্য ধারণ করছি। আমরা দেশের জনগণকে বলবো, আপনারা আরো কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশে যদি গণতান্ত্রিক উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া একটি সম্ভাবনা। এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। তারা সম্মত হয়েছে। আশা করি আমাদের যাত্রা একসঙ্গে ভবিষ্যতের বাংলাদেশের জন্য হবে। কোনো সময়সীমা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সময়সীমা নিয়ে অনেকে বলেছেন,
সুনির্দিষ্ট কোনো ডেডলাইন হয়নি, তবে সবাই সম্মত হয়েছে যে অনেক বেশি দেরি না, আবার খুব তাড়াতাড়ি না, দ্রুত সময়ের মধ্যে সবার পর্যবেক্ষণ নিয়ে একটি প্রকাশ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে পারবো বলে আশা করেছিলাম। সরকারকে সেভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরও তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য সাধুবাদ জানিয়েছি। গণ অভ্যুত্থানের অংশীজন মিলে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণ অভ্যুত্থানের অংশীজন ও সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটা এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আলোচনা করব জুলাই ঘোষণাপত্রে কি কি থাকবে, যার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। আমরা আশাবাদী অবিলম্বে ঐক্যমত্যে পৌঁছে জুলাই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উত্থাপন করতে পারবো। আন্তর্জাতিকভাবে জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে পারবো। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেছেন, ডকুমেন্টসকে কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে বলেছি, সংবিধান সংশোধন করতে বলেছি। এনডিএম মহাসচিব মমিনুল আমিন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আমরা বুঝি সব ছাত্রদের অংশগ্রহণ, কিন্তু তা হয়নি। আমরা সব ছাত্রদের অন্তর্ভুক্তি চেয়েছি। এদিকে বৈঠক শুরুর আগে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।